নতুন ভোর, এক নতুন কৌশল। রাজপথ থেকে সংসদ, জামায়াতের অভিযাত্রার নেপথ্যে গহন এক অমনিশার চাদরে ঢাকা পড়েছে যেন আমাদের প্রিয় স্বদেশ বাংলাদেশ। ইতিহাসের এক অভূতপূর্ব ক্রান্তিকালে দাঁড়িয়ে আমরা, যেখানে প্রতিটি নিঃশ্বাসে মিশে আছে অনিশ্চয়তা, প্রতিটি পদক্ষেপে লুকিয়ে আছে ষড়যন্ত্রের কাঁটা। চতুর্দিকে যখন এক গভীর সংকট দেশকে গ্রাস করতে উদ্যত, তখন সুবিচারের বাণী চাপা পড়ে আছে ক্ষমতার দম্ভের নিচে, আর জনগণের মৌলিক অধিকারগুলো পরিণত হয়েছে এক করুণ পরিহাসে। তখন ইনসাফ ভিত্তিক একটি সমাজের স্বপ্ন দেখাটাও যেন এক দুঃসাহস। কিন্তু ইতিহাস সাক্ষী, যত গভীরে হোক অন্ধকার, ভোরের আলো ফুটবেই। সেই অমোঘ সত্যকে বুকে ধারণ করে এই ঘোর অন্ধকারের বুক চিরে এগিয়ে চলছে এক অবিচল, এক দৃঢ় প্রত্যয়ী কাফেলা। তাদের চোখে ইসলামী জীবনধারার আলোর একটি কল্যাণকর রাষ্ট্র প্রতিষ্ঠার স্বপ্ন, তাদের হৃদয়ে উম্মাহ মুক্তির তীব্র আকাঙ্ক্ষা। তারা আর কেউ নয়, তারা বাংলাদেশ জামায়াতে ইসলামী। আজকের এই বিশেষ প্রতিবেদনে আমরা কোনো সাধারণ রাজনৈতিক সংবাদের ব্যবচ্ছেদ করব না। আমরা ডুব দেব এক আদর্শিক সংগ্রামের গভীর থেকে গভীরে, উন্মোচন করার চেষ্টা করব সেই সব কৌশলগত পদক্ষেপের অন্তর্নিহিত তাৎপর্য, যা বর্তমান বাংলাদেশের রাজনৈতিক দাবা খেলার ছককেই পাল্টে দেওয়ার ইঙ্গিত দিচ্ছে। একটি নিছক ক্ষমতার পালা বদলের গল্প নয়, এটি একটি জাতিকে জুলুম আর বেইনসাফির জিনজিরা থেকে মুক্ত করে আল্লাহর জমিনে তারই দেওয়া নিখুঁত আইন প্রতিষ্ঠার এক মহতী সংগ্রামের উপাখ্যান। এটি কেবল বর্তমানের লড়াই নয়, এটি ভবিষ্যৎ প্রজন্মের জন্য একটি নিরাপদ, সমৃদ্ধ ও নৈতিক ভিত্তিভূমি নিশ্চিত করার এক অসম সাহসী অভিযাত্রা। বাংলাদেশের রাজনৈতিক আকাশ এখন মেঘাচ্ছন্ন। আসন্ন জাতীয় নির্বাচনকে কেন্দ্র করে যে উত্তাপ ছড়িয়েছে, তা যেন এক দাবানলের পূর্বাভাস। একদিকে ক্ষমতার মসনদ ধরে রাখার মরিয়া প্রচেষ্টা, অন্যদিকে অধিকার পুনরুদ্ধারের মরণপণ সংগ্রাম। এই ঐতিহাসিক সন্ধিক্ষণে যখন দেশের প্রায় সমস্ত রাজনৈতিক শক্তি প্রচলিত ধারার আন্দোলন আর জোটের সমীকরণে ব্যস্ত, ঠিক তখনই এক ব্যতিক্রমী সুদূর প্রসারী কর্মপরিকল্পনা নিয়ে নীরবে কিন্তু অত্যন্ত সাংগঠনিকভাবে মাঠে নেমেছে বাংলাদেশ জামায়াতে ইসলাম। তাদের এই কর্মযজ্ঞকে এক ঝলকে দেখলে মনে হতে পারে এটি পরস্পর বিরোধী, কিন্তু গভীরে প্রবেশ করলেই উন্মোচিত হয় এর প্রজ্ঞা ও দূরদর্শিতা। এটি কোনো গতানুগতিক রাজনৈতিক তৎপরতার পুনরাবৃত্তি নয়, বরং একটি আদর্শিক দৃঢ়তা, ইস্পাত কঠিন কাঠামোর উপর বাস্তবসম্মত প্রজ্ঞার এক অনন্য কর্মশিল্প। একদিকে রাজপথ কাঁপিয়ে তারা এগিয়ে চলছে 5 দফা দাবির বলিষ্ঠ আন্দোলন নিয়ে, যেখানে প্রতিটি স্লোগান যেন জুলুম জনতার হৃদয়ের আর্তনাদ। আবার ঠিক একই সময়ে পর্দার আড়ালে চলছে আরেক বিরাট কর্মযজ্ঞ। আসন্ন নির্বাচনের জন্য দেশ জুড়ে 300 আসনেই সম্ভাব্য প্রার্থী চূড়ান্ত করে নির্বাচনী প্রস্তুতির এক এলাহি আয়োজন। এই দৈত্য অথচ সমন্বিত পথ চলাকে রাজনৈতিক বিশ্লেষকদের অনেকেই জামায়াতের নয়া কৌশল বলে আখ্যায়িত করছেন। তাদের কাছে এটি হয়তো সরকার এবং একটি বিশেষ রাজনৈতিক শিবিরের ওপর চাপ সৃষ্টির এক অভিনব পদ্ধতি। কিন্তু জামায়াতের অন্দরমহলের ভাবনা সম্পূর্ণ ভিন্ন। তাদের দৃষ্টিকোণ থেকে এটি কোনো ক্ষণস্থায়ী কৌশল নয়, বরং এটি তাদের আদর্শিক সংগ্রামেরই এক যৌক্তিক ও ধারাবাহিক প্রকাশ। এটি জনগণের সার্বভৌমত্ব প্রতিষ্ঠা এবং এটি ইনসাফপূর্ণ নির্বাচনী ব্যস্ততার দাবিতে এক আপোষহীন লড়াইয়ের ময়দান, যার প্রতিটি পদক্ষেপ, প্রতিটি সিদ্ধান্ত নেওয়া হয়েছে ইসলামী শুরার অভিযোগ পরামর্শ ও ঐকমত্যের ভিত্তিতে। আসুন এই মহাযাত্রার গভীরে প্রবেশ করলে হয়তো আমাদের প্রথমে ব্যবচ্ছেদ করতে হবে তাদের আন্দোলনের মূল ভিত্তি, সেই 5 দফা দাবিকে, যা নিয়ে এত আলোচনা, এত জল্পনা কল্পনা। এই দাবিগুলো কি কেবলই জামায়াতে ইসলামের, নাকি এই প্রতিটি অক্ষরে লেখা আছে নির্যাতিত, নিপীড়িত, অধিকার বঞ্চিত কোটি কোটি মানুষের মুক্তির সনদ? দাবিগুলোর তালিকায় শীর্ষে রয়েছে জুলাই জাতীয় সনদের ভিত্তিতে ফেব্রুয়ারিতে নির্বাচন আয়োজন। বাক্যটি শুনতে সরল মনে হলেও এর গভীরে লুকিয়ে রয়েছে
এক বিশাল দর্শন। এটি কেবল একটি নির্দিষ্ট মাস বা একটি নির্দিষ্ট সনদের কথা বলছে না। এর মাধ্যমে জামায়াত মূলত একটি নিরপেক্ষ, অংশগ্রহণমূলক এবং সর্বজনীনভাবে গ্রহণযোগ্য নির্বাচনী প্রক্রিয়ার অলঙ্ঘনীয় নিশ্চয়তা দাবি করছে। তারা স্পষ্ট বার্তা দিতে চায়, যখন সংবিধানের দোহাই দিয়ে জনগণের ভোটাধিকার কেড়ে নেওয়া হয়, তখন আইনকে পরিণত করা হয় শাসক গোষ্ঠীর সুরক্ষার বর্মে। তখন জুলাই সনদের মতো একটি সামাজিক চুক্তি জাতীয় ঐক্যমতের কাঠামো অপরিহার্য হয়ে ওঠে। এমন একটি কাঠামো যেখানে প্রতিটি রাজনৈতিক দল, প্রতিটি নাগরিকের মৌলিক অধিকার ও সম্মানের সুরক্ষা নিশ্চিত হবে। এই সনদ কেবল একটি নির্বাচনের রূপরেখা নয়, এটি একটি স্বচ্ছ, জবাবদিহিতামূলক এবং নৈতিক শাসন ব্যবস্থার স্বপ্ন, যা ইসলামী শাসনের মূল ভিত্তি, অর্থাৎ আমানতদারি ও ইনসাফের এক আধুনিক প্রতিচ্ছবি। এরপরে আসে দ্বিতীয় দাবিটি, যা বাংলাদেশের নির্বাচনী ব্যবস্থার মূলে কুঠারাঘাত করার মতো এক বিপ্লবী প্রস্তাব। আগামী জাতীয় নির্বাচনে সংসদের উভয় কক্ষে সংখ্যানুপাতিক প্রতিনিধিত্ব বা প্রপোর্শনাল রিপ্রেজেন্টেশন (PR) পদ্ধতি চালু করা। দশকের পর দশক ধরে এদেশের মানুষ দেখে আসছে এক অদ্ভুত প্রহসন, উইনার টেকস অল, যা বিজয়ী দলের সব আসন দখলের এই ব্যবস্থায় মাত্র কয়েক হাজার ভোটের ব্যবধানে বিজয়ী প্রার্থী পুরো এলাকার একচ্ছত্র আধিপত্য হয়ে যায়, আর পরাজিত প্রার্থীর পক্ষে ভোট দেওয়া প্রায় অর্ধেক জনগোষ্ঠীর কণ্ঠস্বর সংসদে পৌঁছানোর কোনো সুযোগই পায় না। ফলে সংসদে যে চিত্র ফুটে ওঠে তা কখনোই জনগণের প্রকৃত ইচ্ছার প্রতিফলন ঘটায় না। জামায়াত এই ব্যবস্থার আমূল পরিবর্তন চায়। PR পদ্ধতি নিশ্চিত করবে যে প্রতিটি ভোট মূল্যবান। একটি দল সারা দেশে যে পরিমাণ ভোট পাবে, ঠিক সেই আনুপাতিক হারে সংসদে তার প্রতিনিধিত্ব থাকবে। এর ফলে কোনো ভোটই নষ্ট হবে না, জনগণের প্রকৃত ম্যান্ডেট সমন্বিত হবে। এটি আর কিছুই নয়, ইসলামী পরামর্শ ভিত্তিক শাসন বা শুরাইতের নীতিকে আধুনিক গণতান্ত্রিক কাঠামোর সঙ্গে মিলিয়ে দেওয়ার এক অসাধারণ কার্যকর উপায়। এর মাধ্যমে শুধু বড় দলগুলোই নয়, দেশের ক্ষুদ্র জাতিগোষ্ঠী, সংখ্যালঘু সম্প্রদায় এবং অপেক্ষাকৃত ছোট আদর্শিক দলগুলোর প্রতিনিধিত্বগুলোও নিশ্চিত হবে, যা ইসলামের সাম্য, সুবিচার ও অন্তর্ভুক্তিমূলক আদর্শের সঙ্গে শতভাগ সঙ্গতিপূর্ণ। তৃতীয় দাবিটি হয়তো সবচেয়ে বেশি উচ্চারিত কিন্তু সবচেয়ে বেশি অবহেলিত, অবাধ, সুষ্ঠু ও গ্রহণযোগ্য নির্বাচনের জন্য সবার জন্য লেভেল প্লেইং ফিল্ড নিশ্চিত করা। এটি গণতন্ত্রের এক মৌলিক ভিত্তিপ্রস্তর, কারণ নির্বাচন নামক উৎসবের স্বচ্ছতা ও ন্যায্যতা কেবল ভোট কেন্দ্রের ছোট বুথের ভেতরে নির্ধারিত হয় না। এর সূচনা হয় নির্বাচনের তফসিল ঘোষণার বহু আগ থেকেই বিস্তৃত নির্বাচনী মাঠে, যখন ক্ষমতাসীন দলের নেতাকর্মীরা প্রতিপক্ষের নির্বাচনী পোস্টার ছিঁড়ে ফেলে, তখন বিরোধী দলের প্রার্থীর প্রচার মিছিলে হামলা চালানো হয়, যখন আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী এবং প্রশাসন নির্লজ্জভাবে পক্ষপাত দুষ্ট আচরণ করে, তখন সেই নির্বাচন একটি নির্লজ্জ প্রহসনে পরিণত হতে বাধ্য। জামায়াত ইসলামী এবং তাদের সহযোগী ইসলামী দলগুলো এমন একটি পরিবেশ চায় যেখানে প্রতিটি নাগরিক কোনো প্রকার ভয়ভীতি বা চাপের কাছে নতি স্বীকার না করে সম্পূর্ণ স্বাধীনভাবে তার বিবেক অনুযায়ী ভোটাধিকার প্রয়োগ করতে পারবে, যেখানে কোনো অদৃশ্য শক্তি বা পেশি শক্তি ভোটের ফলাফলকে প্রভাবিত করতে পারবে না। এই দলটি ইসলামী আইনের সেই মহৎ উদ্দেশ্য বা মাকাসিদ আশ-শারিয়াহকে ধারণ করে, যেখানে রাষ্ট্রের প্রতিটি নাগরিক জানমাল, ইজ্জত এবং মত প্রকাশের স্বাধীনতার নিরাপত্তা নিশ্চিত করা শাসকের ওপর অর্পিত এক পবিত্র আমানত। চতুর্থ দাবিটি উচ্চারণের সাথে সাথেই যেন বহু মানুষের চোখে সামনে ভেসে ওঠে বিগত বছরগুলোর বিভীষিকাময় স্মৃতি। দাবিটি হলো ফ্যাসিস্ট সরকারের ওপর জুলুম, নির্যাতন, গণহত্যা ও দুর্নীতির বিচার দৃশ্যমান করা। এটি নিছক একটি রাজনৈতিক স্লোগান নয়, বরং এটি ইসলামী ন্যায় বিচারের এক বজ্র কঠিন আহ্বান, যারা দিনের পর দিন রাষ্ট্রনায়ককে ব্যবহার করে জনগণের ওপর অভাবনীয় জুলুম চালিয়েছে, যারা গুম আর ক্রসফায়ারের নামে অগণিত মায়ের কোল খালি করেছে, যারা দেশের হাজার হাজার কোটি টাকার সম্পদ লুণ্ঠন করে বিদেশের
মাটিতে সম্পদের পাহাড় গড়েছে তাদের অবশ্যই একদিন বিচারের মুখোমুখি হতে হবে। এই দাবি সেই দিনের অগ্রিম ঘোষণা। মহান আল্লাহ তাআলা পবিত্র কোরআনে জালিমদের বিরুদ্ধে এবং ন্যায় বিচার প্রতিষ্ঠার পক্ষে যে সুস্পষ্ট নির্দেশ দিয়েছেন, এই দাবি সেই ঐশী নির্দেশেরই এক মানবিক প্রতিধ্বনি। এর মাধ্যমে এমন একটি জবাবদিহিমূলক সমাজ প্রতিষ্ঠা হবে যেখানে ফিউচারে কোনো শাসক বা ক্ষমতাধর ব্যক্তি নিজেকে আইনের ঊর্ধ্বে ভাবতে সাহস পাবে না। এবং সব শেষে পঞ্চম দাবিটি আপাতত দৃষ্টিতে সবচেয়ে বেশি রাজনৈতিক ও আক্রমণাত্মক মনে হতে পারে, কিন্তু এর পেছনে রয়েছে এক গভীর আদর্শিক কারণ। দাবিটি হলো স্বৈরাচার দোসর জাতীয় পার্টি ও 14 দলের কার্যক্রম নিষিদ্ধ করা। জামায়াত মনে করে যারা বারবার গণতন্ত্রের লেবাসে স্বৈরাচারী শক্তির পাহারাদার হিসেবে কাজ করেছে, যারা নিজেদের সামান্যতম রাজনৈতিক স্বার্থের জন্য জনগণের মৌলিক অধিকার ভুলুণ্ঠিত করতে কুণ্ঠবোধ করেনি, যারা দুর্নীতির পঙ্কিলতায় দেশকে আকণ্ঠ নিমজ্জিত করেছে, তাদের রাজনীতি করার নৈতিক অধিকার থাকতে পারে না। এটি পরিচ্ছন্ন ও সুস্থ রাজনৈতিক সংস্কৃতির বিকাশের জন্য এই ধরনের রাজনৈতিক অপশক্তির মূল্যোৎপাটন জরুরি। তবে ভবিষ্যৎ প্রজন্মের জন্য এটি আদর্শিক ও বিশুদ্ধ রাজনীতি চর্চার পথ উন্মুক্ত হবে। জামায়াতে ইসলামের এই সামগ্রিক আন্দোলনকে যারা শুধু একটি নির্বাচনী কৌশল হিসেবে দেখছেন, তারা আসলে বিশাল এক ভুল করছেন। তারা গাছের পাতা দেখছেন, কিন্তু এর গভীরে প্রথিত শিকড় দেখতে ব্যর্থ হচ্ছেন। দলটির সহকারী সেক্রেটারি জেনারেল বর্ষিয়ান রাজনীতিবিদ হামিদুর রহমান আজাদের কথায় সেই গভীরতারই অনুরণন শোনা যায়। তিনি যখন বলেন, আমরা নির্বাচনের অংশ নেওয়ার জন্যই এত কিছু করেছি, আমাদের ইতিহাস কি? আমরা সংসদে ছিলাম, আবার রাজপথে মিছিল করেছি, সেই মিছিল থেকে আবার সংসদে গিয়েছি। তখন তিনি আসলে জামায়াতের দীর্ঘ কয়েক দশকের রাজনীতির দর্শনের কথাই তুলে ধরেছেন। তাদের কাছে রাজপথ এবং সংসদ পরস্পর বিরোধী কোনো ক্ষেত্র নয়, বরং একটি অপরটির পরিপূরক। রাজপথে তীব্র আন্দোলনের মাধ্যমে জনমত গঠন করা এবং সেই জনমতের শক্তিকে সংসদীয় গণতন্ত্রে অংশগ্রহণের মাধ্যমে সামাজিক ও রাষ্ট্রীয় কাঠামোতে ইতিবাচক সংস্কার সাধন করা, এটাই তাদের দীর্ঘদিনের ঐতিহ্য। তাদের কাছে নির্বাচন ক্ষমতার স্বাদ আস্বাদনের কোনো খেলা নয়, বরং এটি ইসলামী আদর্শকে রাষ্ট্রীয় পর্যায়ে বাস্তবায়িত করার একটি কার্যকর ও শান্তিপূর্ণ মাধ্যম। এই কারণেই তারা একদিকে যেমন 5 দফার ভিত্তিতে সরকারের সর্বাত্মক চাপে রাখার নীতি গ্রহণ করেছেন, তেমনি অন্যদিকে নির্বাচন বয়কটের মতো আত্মঘাতী পথে হাঁটার কোনো প্রশ্ন তুলছে না।